আচ্ছা, এই কথা বলো না। ওকে, গতদিন আমরা একটু আগে থেকে যদি রিপিট করে আসি। ফ্যানটা অফ করে দাও তো। আমরা সোলার সেল নিয়ে কথাবার্তা বলছিলাম এবং গত ক্লাসের লাস্ট দিকে আমরা এরকম দেখছিলাম যে আমরা যখন সোলার সেলের জন্য একটা ডায়োড কারেন্টের ইকুয়েশন ড্র করতে চাই, তখন আমরা এক্সিসকে ধরো ভিডি, ডায়োড অ্যাক্রস জেনারেটেড ভোল্টেজটাকে ধরতেছিলাম এবং আমরা বলছিলাম যে দুই রকমের কারেন্ট পাই, একটাকে আমরা আইএল বা লাইট কারেন্ট বলি বা জেনারেশন কারেন্ট বলি, আর একটাকে আমরা আইডি বা ডার্ক কারেন্ট বা রিকম্বিনেশন কারেন্ট বলতে পারি। এখন আইএল বা লাইট কারেন্ট বা জেনারেশন কারেন্ট এটা ডিপেন্ড করে কার উপর? লাইট ইন্টেন্সিটি পড়ার পরে যে ইএইচপি জেনারেট হয় তার উপর। তো ওইটার নাম্বার যেহেতু ফিক্সড, তাহলে এই কারেন্ট বা আই, এটার নামে আবার আই শর্ট সার্কিট কারেন্ট অথবা আই লাইট কারেন্ট, এটার মান কি ছিল? ফিক্সড। আর আরেকটা জিনিস কি ছিল, এই কারেন্টটা যখন ডেভেলপ হওয়া শুরু করে তখন হচ্ছে কি ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হয়ে যেত, ডায়োড ফরওয়ার্ড বায়াসের কারণে ডায়োডের ফরওয়ার্ড বায়াস কারেন্ট এরকম পাইতাম। এরপর এই দুইটা ব্লু কারেন্ট যোগ করলে পরে যোগফল কারেন্টটা দেখতে এরকমের হইতো। এটা এখানে যে পয়েন্টে ইন্টারসেক্ট করতেছিল সেটাকে আমরা বলতেছিলাম ভিওসি বা ওপেন সার্কিট ভোল্টেজ। আর এইটা যখন এই ভোল্টেজের মান শূন্য তখন এটাকে বলতেছিলাম আইএসসি বা শর্ট সার্কিট কারেন্ট। এরপরে দেখো আমরা এই সুপারপজিশন একটা থিওরাম, বা এখানে আমরা কি বলতেছিলাম, আমরা বলতেছিলাম যে ফটো যে কারেন্টটা তৈরি হচ্ছে, ফটো জেনারেটেড কারেন্ট বা লাইট ইন্টেন্সিটির কারণে যে ইএইচপি জেনারেট হচ্ছে, ওইটার কারণে যে লাইট কারেন্ট তৈরি হচ্ছিল তার একটা পোর্শন ইউজ হয়ে যায় ডার্ক কারেন্টে বা বিয়োগ হয়ে যায়, আর বাকি অংশটা লোডের মধ্যে যায়। এই জন্য আমরা এই দুইটাকে প্যারালালি দেখাচ্ছিলাম। দেখানোর পরে গতদিন আমরা সোলার সেলের স্ট্রাকচার নিয়ে কথাবার্তা বলছিলাম। স্ট্রাকচার নিয়ে কথা বলতে যেয়ে আমরা এটা আলোচনা করেছিলাম যে আমাদের সোলার সেলের মধ্যে বেসিক ওয়ার্কিং প্রিন্সিপাল হলো, এখানেও একটা ব্যান্ড এই জাংশন থাকবে, ইলেকট্রন এবং হোল পেয়ার তৈরি হবে এবং সেই জাংশন অনুযায়ী ওইটাকে আলাদা করব। জিনিসটা যদি আরেকটু স্পেসিফিক ভাবে আবারও বলি, সেটা ছিল কি, ওই যে আমরা বলছিলাম আমাদের একটা পিএন জাংশন তৈরি হইলো। তাহলে পিএন জাংশনের জন্য আমরা এরকম দেখছিলাম, বাম পাশেরটা হচ্ছে ধরো বাম পাশ থেকে চলে যাচ্ছে, মানে এটা এন টাইপ, এটা ছিল পি টাইপ। তারপরে এখানে আমরা কি বলতাম, এখানে যে ইলেকট্রন গুলো তৈরি হবে এই ইলেকট্রন গুলো রোল ডাউন করবে এই সাইডে, এবং এখানে কি ডিপ্লেশন রিজিয়ন থাকে, ডিপ্লেশন রিজিয়নে যে ইলেকট্রন গুলো থাকে এগুলোকে এইদিকে রোল ডাউন করে। আমরা বলছিলাম যে আমরা যদি কারেন্ট বাড়াইতে চাই বা কারেন্ট তৈরি করতে চাই এই সোলার সেল ডিভাইস থেকে, আমাকে কি করতে হবে? প্রথম কাজ হচ্ছে ইএইচপি জেনারেট করতে হবে। ইএইচপি জেনারেট হয়ে গেল, ইলেকট্রন হোল পেয়ার তৈরি হয়ে গেল, তারপর কি করতে হবে? ইলেকট্রনকে একদিকে মুভ করাইতে হবে, হোলকে তার অপোজিট দিকে মুভ করাইতে হবে। এখন ইলেকট্রন কোন দিকে মুভ হবে, হোল কোন দিকে মুভ হবে, এটা ডিপেন্ড করবে এই ফ্রন্ট কন্টাক্ট এবং রিয়ার কন্টাক্ট, এই দুইটা মেটাল, এইটা দুইটা জাংশন বা এই দুইটা কি টাইপের ম্যাটেরিয়াল বা সেমিকন্ডাক্টর অথবা মেটাল সিলেক্ট করা হয়েছে তার উপর ডিপেন্ড করবে সেপারেট হবে কিনা। তো কিভাবে সেপারেট করতে হয় এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। এখন আমরা তাহলে কি জানি যে ইএইচপি জেনারেট হইলো এবং ইএইচপি এই দুই সাইডে আমি ট্রান্সমিট করব, যত বেশি পরিমাণে ট্রান্সমিট করতে পারবো, নিয়ে যাইতে পারবো, তত বেশি পরিমাণে কি আমি ভোল্টেজ তৈরি করতে পারবো এবং শর্ট সার্কিট কারেন্টও বাড়াইতে পারবো। এখন দেখো আমরা এরপরে কি দেখব, এই জায়গার মধ্যে আমরা দেখো ইমিটার একটা লেয়ার ব্যবহার করছি, বেইজ একটা লেয়ার ব্যবহার করছি। এর মধ্যে আমরা বলছিলাম বেইজ লেয়ারটা নর্মালি হচ্ছে আমার এই পি টাইপ লেয়ার, আর এই যে ইমিটার লেয়ারটা হচ্ছে কি আমার নর্মালি এন টাইপ লেয়ার। এবং বেইজের মধ্যে মোস্টলি দেখো তো, আমরা যে সানলাইট পড়বে, সানলাইট এদিক দিয়ে যাচ্ছে, আমাদের এইচপি জেনারেশনটা কোথায় মোস্টলি আমরা করতে চাচ্ছি? বেইজে নাকি ইমিটারে? দেখো তো, ইমিটারে যদি বেশিরভাগ সানলাইট অ্যাবজর্ব হয়, তাহলে বেইজের মধ্যে কি সানলাইটে যখন আসবে তখন ওইটার মধ্যে কি এনাফ এনার্জি থাকবে ইএইচপি জেনারেট করার জন্য? যেমন হচ্ছে কি ধরো ইএইচপি জেনারেট করতে হলে কি করতে হবে, ধরো এটা ইমিটারের জন্য কন্ডাকশন ব্যান্ড, এটা ইমিটারের জন্য ভ্যালেন্স ব্যান্ড, এবং এটার ব্যান্ড গ্যাপ হচ্ছে এই ইজি পরিমাণে, এবং তোমার এইচ নিউ যেটা, এইচ নিউ গ্রেটার দেন ইজি। ধরো এইচ নিউ এর মানটা হচ্ছে 1.4 ইভি আর এটার মান হচ্ছে 1.2 ইভি। তাহলে দেখো তো, এই যে যখন এই ফোটনগুলো
ইমিটার লেয়ার অতিক্রম করবে তখন কি তার এই এনার্জি ইউজ হয়ে যাবে না ইমিটার লেয়ারে ইএইচপি জেনারেট করতে? তখন সে যখন আবার বেস লেয়ারে প্রবেশ করবে তার কি আর এনার্জি থাকবে ইএইচপি জেনারেট করার জন্য? আমরা চাই আসলে ইএইচপিটা জেনারেট হবে কোথায়? বেইজে। বুঝছি? আমরা চাচ্ছি এইচপি মোস্টলি আমরা জেনারেট করব কোথায়? বেইজে। তাহলে আমরা যে দুইটা সেমিকন্ডাক্টর এখানে ব্যবহার করতেছি ইমিটার এবং বেস জাংশনের মধ্যে, ইমিটারটা এন টাইপ ধরো, বেসটা পি টাইপ। তা এটা হচ্ছে ইমিটার, এটা হচ্ছে বেস। এই দুইটার মধ্যে তাহলে ব্যান্ড গ্যাপ কি সেম হবে নাকি ডিফারেন্ট হবে? ডিফারেন্ট হবে। কোনটা ওয়াইড ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল ব্যবহার করবো আর কোনটা ন্যারো ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল ব্যবহার করবো? দেখো তো, ইমিটার যদি ন্যারো ব্যান্ড গ্যাপ হয় তাহলে সব ইএইচপি কি ইমিটারে জেনারেট হয়ে যাবে না? তাহলে আমাদের ব্যান্ড গ্যাপ কোনটাই ছোট হবে? বেইজে হবে ব্যান্ড গ্যাপ ছোট, আর ইমিটারের ব্যান্ড গ্যাপ হবে কি বড়। ইমিটারে আমরা ওয়াইডার ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল ব্যবহার করব। তারপরে আমরা যদি একটু নিচের দিকে যাই, এখন দেখো গতদিন আমরা যে ফর্মুলাটা দেখেছিলাম বা আমরা যে গ্রাফ দেখেছিলাম, এই রেডিশ লাইন যেটা আছে, এই রেডিশ লাইনটা ছিল হচ্ছে কি টোটাল ডার্ক কারেন্ট যোগ লাইট কারেন্ট। আমরা যদিও যোগ বলতেছি এখানে বিয়োগ কেন, কারণ দুইটা ডিরেকশন অপোজিট। তাহলে এটা আমরা বুঝি যে এটা রেজাল্টেন্ট আসলে। তারপরে আমরা কি বলতে পারি দেখো তো, এই পয়েন্টে কানেক্ট করছে, এটা হচ্ছে কি ভিওসি, এই কারণ এই পয়েন্ট, এটা হচ্ছে কি আইএসসি। এবং টোটাল কারেন্ট ডায়োড কারেন্টটাকে আমরা এটা দিয়ে লিখতে পারি, কারণ ডায়োডের নর্মাল ডার্ক কারেন্টের ইয়ে হচ্ছে ইকুয়েশন এইটা, এটা থেকে লাইট কারেন্ট বিয়োগ করলে আমি টোটাল কারেন্ট পাইতে পারি, তুমি যেভাবেই কনসিডার করতে চাও। এরপরে দেখো আমরা এখানে আরেকটা ফর্মুলা দেখতেছি, এই ফর্মুলাটা আমরা একটু মনে রাখবো কারণ এটা দিয়ে আমরা কিছু কনসেপচুয়াল জিনিসপত্র আলোচনা করতে পারবো। দেখো তো, আমরা তাহলে একটা সোলার সেলের জন্য, ধরো আমরা সোলার সেল আসলে কিসের জন্য ব্যবহার করি? ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য। বা ওই যে বলতো, আমরা যে ইলেকট্রিসিটি জেনারেট করি আমরা এটাকে কি হিসেবে বলি? ভোল্টেজ দিয়ে বলি, না কারেন্ট দিয়ে বলি, না পাওয়ার দিয়ে বলি? পাওয়ার দিয়ে বলি। তার মানে কি আমার আমার টার্গেট হচ্ছে হায়ার পাওয়ার জেনারেট করা, তাই না? তাহলে পাওয়ার পি সমান সমান কি ভিআই না? ভিআই। তাহলে আমি বলতেছি যে আমি যদি পাওয়ার ম্যাক্সিমাম জেনারেট করতে চাই তাহলে আমার পি সমান সমান ভিওসি ইন্টু আইএসসি। এইটা যত হাই হবে আমার জন্য তত ভালো। তার মানে কি ভিওসি এবং আইএসসি দুইটাই যদি বাড়ে তাহলে আমার জেনারেটেড পাওয়ারও কি বাড়বে না? তাহলে আমার ইন্টেনশন হইলো এই দুইটাকে আমার কি করতে হবে? বড় করতে হবে। এর মধ্যে একটা প্যারামিটার কি আইএসসি, যেটা এটা সরাসরি কানেক্টেড টু কি আইএল। এখন আইএল বা লাইট কারেন্ট এটা কানেক্টেড, বা আইএল বা লাইট কারেন্ট বা ফটো কারেন্ট যেটাকে বলতেছিলাম, এটা ডিপেন্ড করে কার উপর? এইচপি জেনারেশনের উপর, তাই না? এটা ডিপেন্ড করে কার উপর? এইচপি জেনারেশনের উপর। যত বেশি এইচপি জেনারেট হবে লাইট কারেন্ট তত বেশি হবে। তার মানে কি এই ইএইচপি জেনারেশনটা আবার কার উপর ডিপেন্ড করে? সানলাইটের উপর না? সানলাইট তো আমি কন্ট্রোল করতে পারবো? করতে পারবো না। তার মানে কি লাইট কারেন্ট আসলে আমি খুব বেশি হাত দিতে পারি না। তাহলে আমাকে যদি তোমার পাওয়ারটা, জেনারেটেড পাওয়ারের পরিমাণ বাড়াইতে হয় তাহলে কাকে বাড়াইতে হবে? ভিওসি কে বাড়াইতে হবে। এখন ভিওসিটাকে আমরা কিভাবে বের করতে পারি দেখো, ভিওসির রিলেশনশিপটা হচ্ছে এই ফর্মুলা থেকে পাওয়া যায়। এটা ডিরাইভেশন আছে, আমরা ডিরাইভেশনে যাচ্ছি না। এখন দেখো তো, এই যে ভিওসি টার্মের মধ্যে কে টি বাই কিউ, এটা কি কনস্ট্যান্ট না? এবং এটার মান কত? 0.026 ইভি ফর টি সমান 300 কেলভিন, তাই না? এটা আমরা জানি। তাহলে দেখো তো, এই যে ভিওসি এটা ডিপেন্ড করতেছে কার উপর? এই দুইটার রেশিওর উপর না? বুঝছি, এই দুইটার রেশিওর উপর ডিপেন্ড করতেছে। এর মধ্যে আইএলটা দেখো তো কার উপর ডিপেন্ড করতেছে? আইএলটা কি লাইট কারেন্ট বা ফটো কারেন্ট, এটা ডিপেন্ড করতেছে কার উপর? সানলাইটের উপর। তার মানে কি এইটার উপরও আমি খুব বেশি আসলে কন্ট্রোল নাই, এটাও আমি খুব বেশি বাড়াইতে বা কমাইতে পারি না। তাহলে আমাকে ভিওসি বাড়ানো বা কমানো অলমোস্ট কমপ্লিটলি ডিপেন্ড করতেছে কার উপর? এই আই নটের উপর না? এই আই নটটা হচ্ছে তোমার সেই ডার্ক কারেন্ট। ওকে, এই আই নটটা হচ্ছে তোমার ডার্ক কারেন্ট। তাহলে এই আই নট বা ডার্ক কারেন্ট আমি যত কমাইতে পারবো ওপেন সার্কিট ভোল্টেজ আমি তত বাড়াইতে পারবো। এখন দেখো তো, এই যে আই নট যেটা ডার্ক কারেন্ট, এই ডার্ক কারেন্ট আবার ডিপেন্ড করে কার উপর? এই ডার্ক কারেন্টের একটা নাম ছিল রিকম্বিনেশন কারেন্ট না? ডার্ক কারেন্টের নাম কি ছিল? রিকম্বিনেশন কারেন্ট। তার মানে
এই ডার্ক কারেন্টটা আমি কমাইতে পারবো যদি আমি রিকম্বিনেশন কমাইতে পারি। দেখো তো রিলেট করা যায় কিনা। রিলেট করা যায়। আমি যদি আবার একটু পিছন থেকে রিভিউ করে দেখাই, দেখো এটা ছিল কি আমার পিএন জাংশন, বাম পাশেরটা এন না পি এতদিনও বলতে পারার কথা, বলতে পারছো না কেন? এটা দেখলেই বলতে পারার কথা, ইভেন উইদাউট ফার্মি লেভেল, কারণ অনেক দিন হয়ে গেছে। আচ্ছা, তারপরে দেখো তো আমরা এখানে কি বলতাম, আমাদের এখানে এগুলো হচ্ছে ফটো জেনারেটেড ইলেকট্রন, তারপর কিছু ফটো জেনারেটেড ইলেকট্রন ডিপ্লেশন রিজিয়নেও আছে, তারপর এগুলো কি এই স্লোপের কারণে এইদিকে রোল ডাউন হয়ে চলে আসলো, তাই না? রোল ডাউন হয়ে এইদিকে চলে আসবে। তাহলে ইলেকট্রন যখন এই যে ডান থেকে বামে ফ্লো করতেছে, এটার জন্য যে কারেন্ট পাই সেটার নাম কি আইএল, লাইট কারেন্ট বা ফটো কারেন্ট, তাই না? আবার দেখো তো এই সব ডান পাশে পি সাইডে যে ইলেকট্রন গুলো দেখাচ্ছে সবগুলো ইলেকট্রন কি এন সাইডে যাবে? কিছু অংশ কি হয়ে যাবে? রিকম্বিনেশন হয়ে যাবে। এখন রিকম্বিনেশন হওয়া মানে কি দেখো তো, আমরা এরকম একটা প্রোফাইল দেখছিলাম, দেখো তো ডিফিউশন প্রোফাইল। এই জিনিসটা হচ্ছে কি, এই যে এক্স সমান সমান জিরো রিজিয়নে কি অনেকগুলো এক্সেস ক্যারিয়ার আছে, সেই ক্যারিয়ার গুলো কি হয়ে যায়? ডিফিউজ হইতে থাকে, এবং ডিফিউজ হইতে থাকে সাথে কি হইতে থাকে? রিকম্বাইন হইতে থাকে না? আরেকটা চিত্র এরকম দেখছে না মাইনরিটি ক্যারিয়ারের জন্য? এটা হচ্ছে যদি এক্স এর ডিরেকশন হয়, এটা হচ্ছে তোমার ধরো পি নট, সরি এন নট দিয়ে দেখাই, এটা হচ্ছে ধরো এন নট, আর এটা হচ্ছে ডেল্টা এন। তাহলে এন সমান সমান কি ছিল? এন নট প্লাস ডেল্টা এন, এরকম ছিল না? দেখো তো, তাহলে এখানে আমরা এটাকে কি দেখাইতাম, এক্সেস যে ইলেকট্রন গুলো আসছে ওগুলো কি যত এক্স এর ভিতরে যাবে রিকম্বাইন্ড হয়ে যাবে না, এবং ইভেনচুয়ালি থাকবে কতটুকু? এন নট সংখ্যক না? তাহলে এখানেও দেখো তো, এই যে জাংশনে এখানে যে ইলেকট্রন গুলো তৈরি হয়েছে, এই ইলেকট্রনটার প্রোফাইল আসলে দেখতে কিরকম হবে? এই রকমের না? ডিফিউজ হয়ে যাবে না, রিকম্বাইন্ড হয়ে যাবে না? বুঝছি? এই একটু বলো, এটা কি বুঝতে পারছো? তাহলে কি এটা ডিফিউজ হবে এবং রিকম্বাইন হইতে থাকবে। তাহলে দেখো তো ডান দিকে যখন ডিফিউজ হচ্ছে বা রিকম্বিনেশন দেখাচ্ছি, তার মানে কি ইলেকট্রন গুলো এই দিকে যাচ্ছে না? তাহলে কি দেখো তো, রিকম্বিনেশন ইলেকট্রনের ডিরেকশন একদিকে, আর লাইট কারেন্টের জন্য ইলেকট্রনের ডিরেকশন কি তার অপোজিট দিকে না? তাহলে রিকম্বিনেশন আমি যত কমাইতে পারবো তাহলে ডার্ক কারেন্ট তত কমবে না বাড়বে? কমে আসবে। তাহলে আমাকে এই রিকম্বিনেশনটা কমাইতে হবে। যদি এই রিকম্বিনেশনটা আমি কমাইতে পারি তাহলে ওপেন সার্কিট ভোল্টেজ আমি বাড়াইতে পারবো। এখন রিকম্বিনেশন কিভাবে কমাইতে পারি আমরা এগুলো নিয়ে পরে কথা বলবো। তাহলে এই জায়গা থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম যে আমাকে রিকম্বিনেশন কারেন্টটা কি করতে হবে? কমাইতে হবে, বা ডার্ক কারেন্টটাকে কমাইতে হবে, তাহলে আমি ওপেন সার্কিট ভোল্টেজ বাড়াইতে পারবো। এরপরে আমরা যদি আরেকটু নিচের দিকে দেখি, এখন হচ্ছে সোলার সেলের ইফিসিয়েন্সি আমি কিভাবে পাবো। ইফিসিয়েন্সি সবসময়ের ফর্মুলা যেরকম একই রকমের, আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার। এখন টোটাল ইনপুট পাওয়ার আউটপুট পাওয়ারের এখানে যে রিলেশনটা আছে এটা কোথা থেকে আসছে আমরা যদি একটু সামনে দেখি, দেখো এখানে টোটাল তিনটা গ্রাফ আছে। একটা হচ্ছে কি দেখো, এটা হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট, এটা হচ্ছে কি ওপেন সার্কিট ভোল্টেজ। তুমি যদি এইভাবে একটা লিনিয়ার রিলেশনশিপ পাও, এই ভোল্টেজ বাড়তেছে শর্ট সার্কিট কারেন্ট এরকম যদি পাইতা, তাহলে এইটা মিলে যে গ্রাফটা হইতো সেটা হচ্ছে কি তোমার এই একদম আউটার মোস্ট গ্রাফ। এটা হচ্ছে কি আইডিয়ালি আমি এরকমটা পাইতে চাই, কিন্তু প্র্যাকটিক্যালি এটা হয় না নানান কারণে। এরপরে দেখো তো আরেকটা চিত্র যেটা আমরা অলরেডি দেখে আসছি, আমরা যদি একটু দেখি ওইটা, দেখো তো এটা হচ্ছে কি আমার ভি ভার্সেস আই এর কার্ভ না? এটা ভি ভার্সেস আই এর কার্ভ না? এখন দেখো তো এটা যদি আমি এক্স অ্যাক্সিস বরাবর মিরর করি তাহলে কার্ভটা দেখতে কেমন দেখা যাবে? এরকম হয়ে যাবে না? বুঝছি বুঝছি, এরকম হবে না? তাহলে এখানে যে কার্ভটা দেখতে পাচ্ছ এই যে রেডিশ কালারের, এটা হচ্ছে কি তোমার সেই মিরর করা কার্ভ। দেখো এটা হচ্ছে কি, আমরা এক্স অ্যাক্সিসে কি ছিল? ভোল্টেজ, আর ওয়াই অ্যাক্সিসে কি ছিল? কারেন্ট। এই কার্ভটা আসলে কি বোঝাচ্ছে? ভোল্টেজের সাথে কারেন্টের রিলেশন কিরকম হয়, বুঝছো?
তাহলে এই জিনিসটা কি, আমরা এক্স অ্যাক্সিসে কি ভোল্টেজ দিছি আর ওয়াই অ্যাক্সিসে কি কারেন্ট দিছি। কারেন্টটা কি কয় রকমের ছিল, একটা ডার্ক কারেন্ট আর একটা ছিল কি লাইট কারেন্ট। এই যে আমরা বলছিলাম যে যে কোনোটাকে তুমি পজিটিভ ধরতে পারো, যে কোনোটাকে কি তুমি নেগেটিভ ধরে নিতে পারো। সেই জন্য আমি এটাকে জাস্ট উল্টে আমার কনভিনিয়েন্ট ওয়েতে নিয়ে দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে কি আমার সেই ডায়োডের কারেন্টের কার্ভ। এই রেডিস যেটা আছে এটা হচ্ছে কার্ভ। এরপরে দেখো তো আমরা কি করতে পারি, এবার আমরা পাওয়ারের কার্ভও এখান থেকে জেনারেট করতে পারি কিভাবে। এই যে প্রত্যেকটা পয়েন্ট বরাবর ভোল্টেজের মান আইএসসি, এই সরি কারেন্টের মান আইএসসি, ভোল্টেজের মান 0, তাহলে টোটাল পাওয়ার কত, 0, তাই না? সেম ভাবে দেখো তো এই পয়েন্ট বরাবর যদি আমি দেখি, এই পয়েন্ট বরাবর ভিওসির মান কত, 0, আইএসসির মান কত, ম্যাক্সিমাম ধরো, দুইটা গুণ করলে কত পাবো, 0, তাহলে এখানেও পাওয়ারের মান কত, 0। আর মাঝখানের সময়টাতে দেখো তো পাওয়ার কিভাবে লিনিয়ারই এই যে বাড়তে থাকবে না, লিনিয়ার না, নট নেসেসারিলি এভরি টাইম সম্পর্কটা লিনিয়ার হবে, বাট এই রিজিয়নটা আমরা মোটামুটি লিনিয়ার কনসিডার করতে পারি। তাহলে দেখো তো এটাকে আমরা এখান থেকে পাওয়ারের কার্ভ পাইতে পারি না, এটা স্ট্রেট ফরওয়ার্ড। এটা কিভাবে জেনারেট হয়েছে এগুলো জাস্ট গুণ করে করে, এই প্রত্যেকটা পয়েন্ট বরাবর এই গুণ করে করে এই কার্ভটা জেনারেট হয়েছে, এটা তোমরা বুঝো, এটা বলার কিছু নাই। এরপরে দেখো তো আমরা এখান থেকে তিনটা ফ্যাক্টর বের করতেছি। একটা হচ্ছে ভিএমপি আইএমপি, তারপর এখানে হচ্ছে ভিএমপি পি ম্যাক্স। আর এরপরে দেখো তো আমরা এখানে তাহলে কি বের করলাম, একটা হচ্ছে কি আমরা কয়টা ভোল্টেজ পাইছি, ওপেন সার্কিট ভোল্টেজ, তারপর কি শর্ট সার্কিট কারেন্ট, এই দুইটা জিনিস পাইছি। তারপরে দেখো তো কি পাইছি, আমরা যখন পাওয়ারের কার্ভ তৈরি করছি, পাওয়ারের ম্যাক্সিমাম ভ্যালু যেখানে সেখানে কি ভিএমপি ভোল্টেজ ম্যাক্সিমাম, এটা হচ্ছে পিএমপি পাওয়ার ম্যাক্সিমাম বলতেছি, ম্যাক্সিমাম এটা ভিএমপি বলতে ভোল্টেজ ম্যাক্সিমাম না, সরি, এটা হচ্ছে কি পাওয়ার যেখানে ম্যাক্সিমাম ওই বরাবর ভোল্টেজ কত। ঠিক আছে, দেখো তো এটা কি ভোল্টেজ কত এই বরাবর, এটা হচ্ছে কি তাহলে ভি এমপি। বুঝছো, বুঝছো এটা, কোনো কনফিউশন আছে? এটা কি আমার ম্যাক্সিমাম পাওয়ারের পয়েন্ট না, তাহলে এই বরাবর ভোল্টেজ যেটা সেটার নাম কি ভিএমপি। ঠিক আছে, সেম ভাবে আইএমপি মানে কি, যেই বরাবর পাওয়ার ম্যাক্সিমাম ওই বরাবর কারেন্টের মান কত। বুঝছো? আচ্ছা, এরপরে এটাকে তুমি চাইলে আরো সহজ একটা ওয়েতে ডিফাইন করা যায়। এটাকে ডিফাইন করার জন্য আমরা বলি কি, দেখো তো তোমার এই যে মনে করো এই কার্ভটা আছে, ঠিক আছে, এই কার্ভটা থাকার পরে আমরা একটা রিজিয়ন বের করতেছি না, এই যে ভিএমপি, এই ভিএমপি এবং পি ম্যাক্স এর এইটা একটা রিজিয়ন বের করছি না, এই রিজিয়নটা তুমি কেমনে বের করতে পারো, এটা সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে তুমি এখানে সবচেয়ে বড় যে রেক্টেঙ্গেলটা ফিট করতে পারবে, যে রেক্টেঙ্গেলের এরিয়া সবচেয়ে বড়, সেটাই হচ্ছে তোমার এই ভিতরের এয়ার রিজিয়ন। বুঝছো, এটা বের করতে পারবে না, সবচেয়ে বড় রেক্টেঙ্গেল যেটা ফিট করা যায় সেটাই হচ্ছে কি তোমার এই এয়ার রিজিয়ন। ঠিক আছে, আর এটা তো ম্যাক্সিমাম পাওয়ারের কার্ভ, দুটাকে গুণ করে এমনি পেয়ে গেছো। আর এটা হচ্ছে কি বাইরের যেটা বি রিজিয়ন যেটা, সেটা হচ্ছে কি আইডিয়ালি শর্ট সার্কিট কারেন্ট এবং ওপেন সার্কিট ভোল্টেজ মিলে যেই রিজিয়ন তৈরি হয়। বুঝছো, এগুলো খুব সিম্পল জিনিস, সেজন্য এগুলো খুব ডিটেলস বলতেছি না। তাহলে দেখো তো ফিল ফ্যাক্টর বলতে তোমাকে কি বোঝাচ্ছে, এরিয়া এ ডিভাইডেড বাই এরিয়া বি। এরিয়া বি মানে কি বড়টা, বড়টা কোথা থেকে পাইছে, ওপেন সার্কিট ভোল্টেজ আর শর্ট সার্কিট কারেন্ট গুণ করলে না ম্যাক্সিমামটা। আর এরিয়া এ কোথা থেকে পাই, ওই যে বললাম সবচেয়ে বড় যেই রেক্টেঙ্গেল তুমি এটার ভিতরে ফিট করতে পারো। তাহলে এই দুইটা রেশিওকে বলতেছি কি আমরা ফিল ফ্যাক্টর। তাহলে দেখো তো আমি যদি এই তিনটা প্যারামিটারের মধ্যে এখানে ফিল ফ্যাক্টর একটা, এইটা একটা, এটা একটা, এই তিনটার মধ্যে কি যে কোনো দুইটা জানলে অপরটা বের করতে পারবো না, বুঝছি, যে কোনো দুইটা জানলে আরেকটা কি বের করে ফেলতে পারবো। এরপরে আমরা যদি একটু সামনে যাই, এই জন্য এখানে এটা সমান সমান দেখো, এই সূত্রটা এখান থেকে আসছে, এটা তোমরা দেখলে বুঝতে পারবে। এরপরে আমরা আরেকটি ইম্পর্টেন্ট টার্ম একটু পড়াশোনা করি, সেটা হচ্ছে কালেকশন প্রবাবিলিটি। এই কালেকশন প্রবাবিলিটি বলতে আমরা কি বুঝাচ্ছি, এই যে দেখো একটু আগে আমরা পড়াশোনা করছিলাম যে এরকম একটা ভেন ডায়াগ্রাম তৈরি হইলো, তারপরে এটা হচ্ছে তার ডিপ্লেশন রিজিয়ন, এই ডিপ্লেশন রিজিয়নে কিছু ইলেকট্রন জেনারেট হবে, এখানেও কি কিছু ইলেকট্রন জেনারেট হবে, বুঝছি। তারপর আমরা বলছিলাম কালেকশন প্রবাবিলিটি মানে কি, এই যে দেখো ব্ল্যাক ইলেকট্রন যেগুলো দেখাচ্ছে এগুলো কি সব ফটো জেনারেটেড ইলেকট্রন না, এই ফটো জেনারেটেড ইলেকট্রন গুলার কতগুলা তোমার এই
এন সাইডে আইসা পৌঁছাচ্ছে। বুঝছি? তাহলে কালেকশন প্রবাবিলিটি মানে কি? ধরো ফটো জেনারেটেড ইলেকট্রন তৈরি হয়েছিল 10টা, এর মধ্যে এখানে 6টা এসে পৌঁছেছে, তাহলে প্রবাবিলিটি কত? 60%। বুঝছো? তাহলে এটা আমরা বুঝাইতে চাচ্ছি। এখন দেখো এই কালেকশন প্রবাবিলিটিটা আবার রিজিয়ন টু রিজিয়ন ভ্যারি করবে। এর মানে এইটা দেখো ডিপ্লেশন রিজিয়ন না, এই ডিপ্লেশন রিজিয়নে যতগুলো ইলেকট্রন তৈরি হবে, ইএইচপি ফটো জেনারেটেড ইলেকট্রন তৈরি হবে, তার কোনোটা কি রিকম্বাইন হওয়ার চান্স আছে? না। তার মানে এখানে কালেকশন প্রবাবিলিটি কত? 100% বা 1। বুঝছি? কারণ এখানে কি কোনো ইমপিউরিটি আছে এই রিজিয়নটাতে, কিংবা এই ইলেকট্রন বা হোল আছে কিছু? তার মানে কি এখানে রিকম্বাইন হওয়ার প্রবাবিলিটিও নাই। তার মানে এখানে যে কয়টা ইলেকট্রন তৈরি হয়েছে সেই সব কয়টা ইলেকট্রনই কি এনসাইডে চলে যাবে, তাহলে কালেকশন প্রবাবিলিটি ম্যাক্সিমাম। এইবার এই পি সাইডের মধ্যে যে ইলেকট্রনগুলো তৈরি হয়েছে এর সবগুলো কি পৌঁছাইতে পারবে? বলো দেখি, আমি দুইটা জায়গাতে ইলেকট্রন দেখাই। একটা মনে করো 1 নাম্বার পজিশনে ইলেকট্রন তৈরি হয়েছে, আর একটা এই 2 নাম্বার পজিশনে ইলেকট্রন তৈরি হয়েছে। কোনটা কালেক্টেড হওয়ার প্রবাবিলিটি বেশি? 1 নাম্বারটা। কেন 1 নাম্বারটা বেশি? কারণ সে ডিপ্লেশন রিজিয়নের কাছাকাছি। একটা রিকম্বাইন হয়ে যাবে কখন? যদি তার দূরত্বটা, ডিপ্লেশন রিজিয়নের দূরত্ব যেটা, আরেকটা কি ডিফিউশন লেন্থ, তার ডিফিউশন লেন্থটা যদি ডিপ্লেশন রিজিয়নের দূরত্ব থেকে ছোট হয়, তাহলে কি রিকম্বাইন হয়ে যাবে না? বুঝছি? মানে ধরো সে রিকম্বাইন না হয়ে আসতে পারে এতটুকু, এই ডিস্টেন্সের নাম মনে করো এল, সেও আসতে পারে সেম পরিমাণ, এই ডিস্টেন্সের নাম মনে করো এল। এই 1 নাম্বার পজিশনের ইলেকট্রনটা কি এল অতিক্রম করতে করতে ডিপ্লেশন রিজিয়নে ঢুকে গেছে না? তার মানে কি সে ওই পারে চলে যেতে পারবে। কিন্তু 2 নাম্বারে যে সে তো এই পজিশনে আসার পরে রিকম্বাইন হয়ে যাবে, তাই না? তার মানে কি 2 নাম্বার পজিশনে যে তৈরি হয়েছে তার রিকম্বাইন হয়ে যাওয়ার প্রবাবিলিটি বেশি, তার মানে কালেকশনের প্রবাবিলিটি কম। তার মানে দেখো তো আমরা কি এরকম বলতে পারি, এই যে সোলার সেলের ভিতরে যত ভিতরের দিকে তুমি ঢুকতে থাকবা, কালেকশন প্রবাবিলিটি তত কমতে থাকবে না বাড়তে থাকবে? কমতে থাকবে। কমতে থাকবে না কালেকশন প্রবাবিলিটি, কারণ তুমি যখন ভিতরে যাচ্ছ সে কি এই সেট পর্যন্ত আস্তে আস্তে রিকম্বাইন হয়ে যাবে। বুঝছো? এই জন্য দেখো আমরা এখানে দেখাচ্ছি কি, এটা ফ্রন্ট সারফেস, এটা রিয়ার সারফেস, এটা হচ্ছে কি তোমার জাংশন, জাংশনের ভিতরে কি তোমার ডিপ্লেশন রিজিয়ন। এটা চিত্রটা আসলে কিরকম, ওই যে সোলার সেলের স্ট্রাকচার আমরা দেখছিলাম না, প্রথমে কি মনে করো একটা এন্টি রিফ্লেকশন কোটিং এআরসি, তারপরে কি ছিল ইমিটার, তারপরে কি ছিল বেস, তারপরে নিচে কি ছিল রিয়ার কন্টাক্ট, আর এটার উপরে কি ছিল ধরো ফ্রন্ট কন্টাক্ট। পুরোটা ফ্রন্ট কন্টাক্ট থাকে না, আমি দেখাচ্ছি তারপরে ফ্রন্ট কন্টাক্ট। বুঝছি? ফ্রন্ট কন্টাক্ট। তাহলে এখানে যেটা আঁকা আছে এটা কোন দিক থেকে আঁকা আছে? এই যে দেখো উপরের লেভেল গুলো থেকে তুমি যদি এভাবে নিচে আসতে থাকো, তাহলে প্রথমে কাকে দেখবা এন্টি রিফ্লেকশন কোটিং না? এই এন্টি রিফ্লেকশন কোটিং এর নিচে কি দেখতে পাবা? আমরা এখানে আরেকটা, এই যে ইমিটারের উপর কি যে ফ্রন্ট কন্টাক্ট দেখাচ্ছি না, বা ফ্রন্ট সারফেস ওইটা কনসিডার করতে পারো। তাহলে প্রথমে কি দেখবা, এআরসি কে যদি না দেখাই তাহলে প্রথমে কি পাবো, আমি ফ্রন্ট কন্টাক্ট পাবো। ফ্রন্ট কন্টাক্টের পরে কাকে পাবো? এমিটার। এমিটারের পরে কাকে পাবো? এমিটার আর বেজের মাঝখানে একটা ডিপ্লেশন লেয়ার আছে না? ডিপ্লেশন লেয়ার দেখো তো, এই জন্য প্রথমে পাইছি কাকে? ফ্রন্ট সারফেস। তারপরে কাকে পাইছি? এমিটার। এই রিজনটা কি এমিটার না? তারপর কাকে পাইছি? ডিপ্লেশন রিজন। তারপর আবার কাকে পাইছি? বেস। তারপরে কাকে পাবো? রিয়ার সারফেস। বুঝছি? বুঝছি? আচ্ছা, তাহলে এই যে এই রিজন গুলো পাইলাম, এর মধ্যে কালেকশন প্রবাবিলিটি ম্যাক্সিমাম কোথায়? ডিপ্লেশন রিজনে, কারণ এখানে কি রিকম্বাইন হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে ডিপ্লেশন রিজনের বামে বা ডানে এটা কি ইমিটার রিজিয়নও কি হবে? রিকম্বাইন হবে। বেস রিজিয়নও কি হবে? রিকম্বাইন হবে। এখন তাহলে দেখো রিকম্বিনেশন প্রবাবিলিটি, এটা আবার আমরা ডিফারেন্ট দেখাচ্ছি। একটা হচ্ছে ব্লু, দেখো তো এই ব্লুটা কি খুব দ্রুত জিরো হয়ে গেছে না? তার মানে কি খুব দ্রুত এটা রিকম্বাইন হয়ে গেছে না? তার মানে কি এইটা ব্লুটা যেই ম্যাটেরিয়াল সেটা রিকম্বাইন দ্রুত হয়ে যাওয়া মানে কি তার ডিফিউশন লেংথ অনেক ছোট, এই জন্য সে দ্রুত রিকম্বাইন হয়ে গেছে। আবার একটা দেখো রিকম্বিনেশন যদি পরে হয়, এই যে ধরো এরকম রিকম্বিনেশন অনেক পরে হইলো, তাহলে এটা বলতে পারি কি এগুলার রিকম্বিনেশন প্রবাবিলিটি, এই ডিফিউশন লেংথ অনেক বড়। বুঝছি?
আচ্ছা, আরেকটা জিনিস আমরা এখানে কনসিডার করতেছি, সেটা হচ্ছে সারফেস রিকম্বিনেশন। দেখো এখানে আমরা কি বলতেছি, হাই সারফেস রিকম্বিনেশন কি করে, এই কালেকশন প্রবাবিলিটিটাকে কমায় ফেলে। তার হাই সারফেস রিকম্বিনেশন বলতে কি বুঝাচ্ছি, এই যে দেখো এটা কি, তার মনে করো সারফেস, আমি একটু অন্য কালার দিয়ে দেখাই, এটা হচ্ছে মনে করো সারফেস, তাই না? তাহলে আমি পুরো বড় চিত্র না দেখায় জাস্ট ছোট চিত্র দেখাই, তাহলে হয়তো বুঝতে একটু সুবিধা হবে। এটা মনে করো ইমিটার বেস, এইটা হচ্ছে ধরো সারফেস। এই সারফেসের মধ্যে কি এইচপি জেনারেট হবে না? এইচপি জেনারেট হবে, লাইট পড়ছে এইচপি জেনারেট হবে। তাহলে সারফেস রিকম্বিনেশন বলতে কি বোঝাচ্ছে, আমরা এটা বলতে বোঝাচ্ছি, ধরো একটা সিলিকন ক্রিস্টাল, সিলিকন, এই সাইডে সিলিকন, এই সাইডেও সিলিকন, আবার সিলিকন 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 সিলিকন, এরকম থাকে না সিলিকন স্ট্রাকচারটা ক্রিস্টাল, বুঝছি? এরকম ক্রিস্টাল থাকে না? কথা বলতেছো না কেন? আচ্ছা, তাহলে এটার মধ্যে আমরা বলতেছি কি, তুমি যখন এই সারফেসের মধ্যে আছো তখন দেখা যায় সিলিকনের এরকম অনেকগুলো, এমনি তো নিচের সবগুলার চারপাশে তো চারটা করে সিলিকন আছে, তাই না? সবগুলো চারপাশে আছে। কিন্তু তুমি যখন বলতেছে যে এই যে সারফেস, যখন সারফেসের মধ্যে এরকম অনেক ফাঁকা বন্ড থাকে, এগুলোকে আমরা বলি ড্যাংলিং বন্ড। তাহলে এই ফাঁকা বন্ডগুলো মানে কি, এখানে কেউ এসে বসতে পারবে না, আরেকটা ইলেকট্রন এসে হাত হাত জোড়া দিতে পারবে না। তার মানে কি অনেকগুলো এরকম ইলেকট্রন বসে যাওয়ার জায়গা আছে না? তাহলে সারফেস রিকম্বিনেশন বলতে বুঝাচ্ছি, তোমার ইএইচপি মনে করো জেনারেট হয়েছে, ওই জেনারেটেড ইলেকট্রন গুলো কি আসছে, এই ফাঁকা জায়গাগুলোতে বসে গেছে। ফাঁকা জায়গাতে বসে যাওয়া মানে কি, সে আর ইয়ে ফ্লো করে যাইতে পারবে পি সাইডে? সে তো বসে গেছে। তাহলে এখানেও কি কালেকশন প্রবাবিলিটিটা কমে যাচ্ছে। এই জিনিসটাকে আমরা সারফেস রিকম্বিনেশন বলি, বুঝছো? এটাকে আমরা সারফেস রিকম্বিনেশন বলি। আর এই সারফেস রিকম্বিনেশনটা কমানো যায় কিসের মাধ্যমে? সারফেস প্যাসিভেশনের মাধ্যমে। প্যাসিভেশন কি, সময় পেলে আমরা দেখব, ঠিক আছে? বিভিন্ন কেমিক্যাল মেথড ব্যবহার করতে পারি আমরা এই সারফেস প্যাসিভেশনটা কমানোর জন্য। আচ্ছা, এর মধ্যে একটা মেথড হচ্ছে কি, এই যে দেখো তো, এই জিনিসটা হইলো কেন, এই যে রিকম্বাইন হইলো কেন, রিকম্বাইন হওয়ার রিজন কি ছিল, এই ফাঁকা বন্ডগুলো না, এই ফাঁকা বন্ডগুলো না। এখন আমরা যদি এই প্রত্যেকটা ফাঁকা বন্ডে একটা করে ইলেকট্রন বসায় দিতে পারি, তাহলে কি আর ইএইচপি যেগুলো জেনারেট হবে সেগুলোর এখানে এসে বসার সুযোগ থাকবে? এই যে এখানে আমি বন্ডগুলোকে ফিল আপ করে দিব, এটার নানান টেকনিক আছে। এর মধ্যে একটা টেকনিক হচ্ছে আমি এখানে হাইড্রোজেন অ্যাটোমেট করি। হাইড্রোজেন অ্যাটমের ইলেকট্রন কয়টা, একটা না? সেই একটা করে ইলেকট্রন এই পজিশনগুলোতে বসে যাবে, তাহলে কি সারফেসের মধ্যে আর ইএইচপি গুলো রিকম্বাইন হওয়ার সুযোগ থাকবে না। এটার আরো টেকনিক আছে, নিজেরা একটু দেখে নিবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা দেখতে পারলাম। এই জন্য দেখো, সোলার সেল উইথ গুড সারফেস স্পেসিফিকেশন, সারফেস স্পেসিফিকেশন যার হাই, তার দেখো কালেকশন প্রবাবিলিটি কি বেশি। আর সোলার সারফেস যেটার সারফেস স্পেসিফিকেশন লো, সেটা কি কালেকশন প্রবাবিলিটিটা কম, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে কি, তাহলে এই কালেকশন প্রবাবিলিটিটা আমরা বুঝতে পারলাম যে জাংশনের মধ্যে কি ওয়ান, আর বামে ডানে যেদিকে যেতে থাকবো কালেকশন প্রবাবিলিটি কি হইতে থাকবে, কমতে থাকবে। তারপরে আমরা আরেকটা দেখতে পাচ্ছি কি, এটা হচ্ছে জেনারেশন কারেন্টের কার্ভ। বলতো জেনারেশন কারেন্ট এখানে কি ফ্রন্ট সারফেসে সবচেয়ে বেশি, আর রিয়ার সারফেস, এটা কি রিয়ার সারফেস ছিল, রিয়ার সারফেসে সবচেয়ে কম। দেখো তো এটা বুঝা যায় কিনা, কারণ কি? আচ্ছা, আমি একটু হেল্প করি। এটা ধরো তোমার বেস, বেজের মধ্যে আমরা বলতেছি এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে রিয়ার। বলতো ফ্রন্টে কেন এই কারেন্ট বা ইএইচপি জেনারেশন বেশি আর ইয়েতে কম কেন? বুঝছো? সানলাইট পড়তেছে কোথায়, এখানে না? তার মানে কি, সবার আগে এই জায়গাতে কি যে কয়টা ইএইচপি জেনারেট হওয়ার কথা হইলো, এরপর সানলাইট ভিতরে ঢুকলো, তারপর যদি তার মধ্যে এখনো শক্তি থাকে, তাহলে এই জায়গাতেও কি কিছু এইচপি জেনারেট করবে, এরপর কি শক্তি আরো কমলো, তারপর আরো ভিতরে গেল, এখানে আসার পরও যদি তার মধ্যে কোনো শক্তি অবশিষ্ট থাকে, তাহলে কি এখানেও কিছু সানলাইট ইএইচপি তৈরি করবে, এটা বুঝছো? যখন এই সারফেসে পড়লো, তখন কি সানলাইটের এনার্জি ম্যাক্সিমাম, সে যখন এই এক নাম্বার রিজনে ধরো আসছে, এক নাম্বার রিজনে আসতে আসতে সে কিছু ইএইচপি জেনারেট করে ফেলছে না? তার মানে ইএইচপি জেনারেট করতে কি তার কিছু শক্তি খরচ হয়ে গেছে না? তার মানে এক নাম্বার রিজনে আসতে আসতে কি তার শক্তি কমছে। তাহলে এক নাম্বার রিজনের পরে কি আগের মতো ইএইচপি জেনারেট করার এনার্জি আছে?
তারপর কি সে আরেকটু ভিতরে ঢুকলো, এতটুকু 1 নাম্বার থেকে 2 নাম্বারে আসতে কি তার আরো এনার্জি খরচ হয়ে গেছে না? তাহলে এখানে কি এইচপি জেনারেট করার প্রবাবিলিটি তার আরো কম বা কারেন্টও কমে যাবে। তারপর কি আরো ভিতরে যাবে, কারেন্ট আরো কমে যাবে। তাহলে এটা ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল কেন আমি এই জায়গাতে কারেন্টের মান ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি এবং ভিতরের দিকে কারেন্টের মান কেন মিনিমাম হয়ে যাচ্ছে। বুঝছো? আচ্ছা, লাস্ট আমরা জাস্ট এই আরেকটা জিনিস বলবো, এটাও খুব সিম্পল জিনিস, সেটাকে বলতেছি আমরা কোয়ান্টাম ইফিসিয়েন্সি। কোয়ান্টাম ইফিসিয়েন্সি বলতে কি বুঝাচ্ছি? আমরা বলতেছি দেখো এটা হচ্ছে কি কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। তারপরে আমরা এখানে কি ধরো একটা ইলেকট্রন আছে, এখানে একটা সানলাইট পড়লো, সানলাইটের এনার্জি হচ্ছে ই সমান সমান এইচ নিউ, এটা হচ্ছে ব্যান্ড গ্যাপ ইজি। ঠিক আছে, এখানে বলতেছি আমরা যে এই যে সানলাইট পড়তেছে, এই এনার্জি নিয়ে যে সানলাইটটা পড়তেছে, এই সানলাইটের মধ্যে কি আছে অনেকগুলো ফোটন আছে। ঠিক আছে, ফোটন, সানলাইটের মধ্যে কি কোয়ান্টা থাকে না, ফোটন। তা আমরা বলতেছি একটা ফোটন একটা ইলেকট্রনকে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে উঠাইতে পারবে গিভেন তার এনার্জি কি ব্যান্ড গ্যাপের চাইতে বেশি। বুঝছি? বুঝছি আইডিয়াটা বুঝছি? বলতেছি কি সানলাইটের মধ্যে ধরো 1000টা ফোটন আছে এবং প্রত্যেকটার এনার্জি ইটা হচ্ছে ব্যান্ড গ্যাপের চেয়ে বড়, তাইলে কি 1000টা ইলেকট্রনকে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে পাঠাইতে পারবে। ধরো 10,000 আছে, তাহলে কয়টা পারবে? 10,000 ইলেকট্রনকে আমরা বলতেছি তাহলে কোয়ান্টাম ইফিসিয়েন্সি মানে কি? ধরো 100টা ফোটন পড়ছে, 100টার এনার্জি ছিল এনার্জি গ্যাপের চেয়ে বড়, কিন্তু এর মধ্যে উঠাইতে পারছে 90টা, তাইলে কোয়ান্টাম ইফিসিয়েন্সি কত? 90%। বুঝছি? মানে আইডিয়ালি হওয়ার কথা কি যতগুলো ফোটন ততগুলো ইলেকট্রনকে পাঠাবে, তাহলে এখানে কি যে কয়টাকে পাঠাইতে পারছে ওইটা তার কোয়ান্টাম এফিসিয়েন্সি। এখন তাহলে দেখো আমরা বলতেছি যে প্রথমে ধরে নিয়েছিলাম প্রত্যেকটা ফোটনের এনার্জি সেম, কিন্তু লাইটের মধ্যে সবগুলো ফোটনের এনার্জি সেম থাকে না। কেন থাকে না বলতো? সানলাইট কি মনোক্রোমেটিক লাইট, মানে শুধু একটা পার্টিকুলার লাইট আছে, তুমি প্রিজম দিয়ে যখন পাস করো কয়টা লাইট দেখা যায়? তার মানে কি ডিফারেন্ট ডিফারেন্ট লাইট ওখানে আছে। তাহলে দেখো তো ই সমান সমান কি এইচ নিউ, ই সমান এইচ নিউ না? এইচ নিউ মানে কি এইচ সি বাই ল্যামডা। তার মানে এই সানলাইটের মধ্যে কি ল্যামডা হচ্ছে কি ওই লাইটের ওয়েভলেংথ না? তার মানে রেড লাইটের ওয়েভলেংথ কি এক রকমের, ব্লু লাইটের ওয়েভলেংথ আরেক রকমের, তাই না? গ্রিনের ওয়েভলেংথ কি আরেক রকমের। তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েভলেংথের লাইট ল্যামডা যদি ডিফারেন্ট হয় তাহলে ইও কি ডিফারেন্ট হবে। ল্যামডার মান যত ছোট এর মান তত বেশি। ব্লু লাইটের এনার্জি সবচেয়ে বেশি, তার মানে ওয়েভলেংথ সবচেয়ে কম, আর রেড লাইটের ওয়েভলেংথ সবচেয়ে বেশি, তাহলে এনার্জি সবচেয়ে কম। তাহলে বলো দেখি একটা, আচ্ছা 1 মিনিট, ঠিক আছে। আচ্ছা তাহলে বলো তো একটা রেড লাইটের এইচপি জেনারেট করতে পারার প্রবাবিলিটি বেশি না ব্লু লাইটের এইচপি জেনারেটের প্রবাবিলিটি বেশি? ব্লু এর। কেন ব্লু এর বেশি? ব্লু এর এনার্জি বেশি, রেড এর কম কেন? বুঝছি? তাহলে এই জন্য আমরা এখানে কি বলতেছি দেখো, এই যে ই সমান এইচ নিউ এটা বলতেছি সেই রেড লাইট, বা এখানে কি ল্যামডা অনেক বড় হয়ে গেছে, এটা ওয়েভলেংথ না, ল্যামডা অনেক বড় হয়ে গেছে, তার মানে কি এনার্জি অনেক ছোট হয়ে গেছে, এই জন্য সে আর কোনো ইএইচপি জেনারেট করতে পারলো না। এই জায়গাতে কি বলতেছি, এই জায়গাতে কি ম্যাক্সিমাম এমনি আসার কথা তার, তাই না? কিন্তু ম্যাক্সিমাম আসছে না, মানে ওয়ান পুরো ওয়ান হচ্ছে না, কারণ কি ওই যে যেই সানলাইটটা সারফেসে পড়ছে এর পুরোটা কি ভিতরে ঢুকে না কিছু অংশ রিফ্লেক্ট হয়ে যায়? কিছু অংশ রিফ্লেক্ট হয়ে যায়। এই জন্য এখানে কি বলতেছি যে ওভারঅল এফিসিয়েন্সি ওয়ান না, কারণ কি এর কিছু অংশ রিফ্লেক্ট হয়ে গেছে। আবার ব্লু যেটা এনার্জি কি ম্যাক্সিমাম, সেই ম্যাক্সিমাম এনার্জিটা কি সারফেসে পড়া মাত্র ইএইচপি জেনারেট করে ফেলে না? সেই ইএইচপি জেনারেট করার পরেও এখানে কোয়ান্টাম এফিসিয়েন্সি কম কেন? কম কেন দেখো তো, এটার রিজনটা হচ্ছে ওই যে সারফেসের মধ্যে পড়লো, সারফেসে ইএইচপি জেনারেট হইলো, সারফেসের মধ্যে কি হয় একটু আগে যে দেখলাম খালি স্পেস থাকে, সারফেস রিকম্বিনেশন হয়ে যায় না? তার মানে কি ব্লু ফোটনের কারণে যেই ইএইচপি গুলো জেনারেট হয়েছে তার একটা অংশ কি সারফেসেই
রিকম্বাইন হয়ে গেছে। এই জন্য ব্লু এর জন্য কি এখানে কোয়ান্টাম এফিসিয়েন্সিটা কম। ক্লিয়ার? ওকে, আজকে আমরা এতটুকুই দেখবো, পরের দিন আমরা অন্য জিনিসপত্র দেখবো। থার্সডে তে তো, আচ্ছা থার্সডে তো তোমাদের রেক ডে না?